এ শহরে একের পর এক খুন হয়ে যাচ্ছে। লাশ খুঁজে পাওয়া যাচ্ছে ঝাড় জঙ্গলে, ডোবার পাশে, রাস্তার পাশে। সব খুনের ক্যাটাগরি ছিল একই, শুধুমাত্র লাল ড্রেস পরা মেয়েদেরই খুন করা হতো। আর দেখেই বোঝা যাচ্ছিল এটি একটি সিরিয়াল কিলিং। কিন্তু তৎকালীন কোরিয়া তত উন্নত ছিল না, তাই তারা খুনিকে খুঁজে পেতে অনেক হিমশিম খেয়ে যাচ্ছে। অনেক খোঁজাখুঁজির ৩৩ বছর পর এই খুনের রহস্য উন্মোচন হয়। কি ঘটেছিল তাদের সাথে, কেনই বা খুনি শুধু লাল জামা পরা মেয়েদেরই খুন করত, আর সবকিছুর প্রশ্ন খুঁজতে পুরো ভিডিওটি দেখুন। হ্যালো বন্ধুরা, আমি আতিক আছি আপনাদের সাথে। আজ এক্সপ্লেন করব কোরিয়ার সর্বকালে সর্বশ্রেষ্ঠ থ্রিলার মুভি মেমোরিজ অব মার্ডার। কোরিয়ার হুসিয়াং শহর, 1986। এই ছেলেটি ধান ক্ষেতের পাশে বসে খেলছিল। শব্দ শুনে সামনের দিকে তাকালে দেখে তার বাবা একজন পুলিশ অফিসারকে নিয়ে সেখানে আসতেছে। তার বাবা পুলিশ অফিসারকে নিয়ে আসার কারণ হলো তার জমির পাশে নালার মাঝে কে বা কারা একটি মেয়েকে হত্যা করে ফেলে রেখেছে। মেয়েটির হাত পা বাঁধা, পাশবিক অত্যাচারের পর তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে এখানে যে পুলিশ অফিসারটি এসেছে তার নাম হলো পার্ক। তিনি তদন্ত শুরু করেন। তৎকালীন কোরিয়ার অবস্থা এতটা খারাপ ছিল যে না ছিল উন্নত কোনো প্রযুক্তি, না ছিল উন্নত ফরেনসিক ল্যাব, আর তদন্ত বলে তেমন কিছুই ছিল না। তদন্তের নামে সাসপেক্ট লিস্ট তৈরি করা হতো, আর তাদের মাঝে যাকে বেশি সন্দেহ করা হতো তাকে জোর করে তুলে এনে টর্চারিং করে স্বীকার করানো হতো। পার্কও তার ব্যতিক্রম না। খুন হওয়া মেয়েটির সাথে চলাফেরা আছে এমন কিছু লোকের সাসপেক্ট লিস্ট তৈরি করে। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদও করে। এর কয়েকদিন পর আরেকটি মার্ডারের খবর পেয়ে তারা সেখানে যায়, আর এই মেয়েটিরও হাত পা বাঁধা ছিল। অত্যাচারের পর হত্যা করা হয়েছে তাকে। পরিত্যক্ত একটি জমিতে ফেলে রেখেছে, কিন্তু সে জায়গাটা তখনও সিল করা হয়নি। পার্ক বারবার ওই সিল করার কথা বলতেছিল, আর লোকজনকে সেখান থেকে সরিয়ে দিচ্ছিল। তার সহকর্মী একজন তাকে দেখিয়ে দেয় এখানে একটি পায়ের ছাপ আছে। পূর্বের মার্ডারে কোনো ক্লু পাওয়া না গেলেও এবার কিন্তু ফুটপ্রিন্ট পাওয়া গেছে। ফরেনসিক টিমও সেখানে পৌঁছায়নি এখনও। যেহেতু ক্রাইম সিন সিল করা হয়নি, ছোট ছোট ছেলেমেয়েরা সেখানে কৌতূহলবশত দৌড়াদৌড়ি করতেছে। মার্ডার স্পটের উপকরণগুলো নষ্ট করতেছে। অলরেডি মিডিয়াও সেখানে পৌঁছে গেছে। দূর থেকে পার্ক খেয়াল করে একটি ট্রলি যেখানে ফুটপ্রিন্টটি পাওয়া গেছে তার দিকেই আসতেছে। বারবার ওই না করা সত্ত্বেও এই ট্রলিটি খুনের এভিডেন্সের উপর দিয়েই চলে যায়। ক্রাইম সিনে পাওয়া একমাত্র এভিডেন্সও শেষ। ফরেনসিক টিম এবার এসেছে সেখানে। তাদের দেখে পার্ক অনেক গালাগালি করে, এতক্ষণ কি করছিলে? ক্রাইম সিনের 12টা তো বেজে গেছে। এগুলো দেখেই বোঝা যাচ্ছিল কোরিয়ার তৎকালীন তদন্ত কমিটি কতটা উন্নত ছিল। এরপর পার্ক তার অফিসে বসে দুপুরে খাবার খাচ্ছিল। পাশাপাশি সে সাসপেক্ট লিস্টগুলো দেখতেছিল। তার পাশে বসা একজন সহকর্মী জিজ্ঞেস করে তাকে, এগুলো তুমি দেখতে দেখতে কেমন করে খেতে পারো? এগুলো তো পার্কের অভ্যাস হয়ে গেছে। হয়তো দেখতে দেখতেই এখান থেকে খুনিকে চিনে ফেলতে পারবে সে। পার্কের চোখ তো শকুনের চোখ, দেখেই বুঝে ফেলে সবকিছু। যদিও এর উল্টোটা আমরা জানি। যাই হোক, এরপর পার্ক তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে কথা বলতেছিল তারা দুজনে। তার গার্লফ্রেন্ড এখন হসপিটালে জব করে। সেখানকার একটি বুড়ি মহিলার কাছে শুনেছে সে বিগ ফ্যামিলি মিল্টরস্টনের ছেলে কোয়াংহু একটু পাগল টাইপের, বুদ্ধি প্রতিবন্ধী। কোয়াংহু প্রায় সময়ই গতদিন যে মেয়েটি খুন হয়েছে ওয়াংসুক তার সাথেই ঘুরত। যে রাতে খুন হয়েছে ওয়াংসুক, সে রাতেও কোয়াংহুকে ওয়াংসুকের পিছু নিতে দেখা গিয়েছে। পার্ক আরও ভালোভাবে কোয়াংহুর চেহারার বর্ণনা শুনে নেয়। পার্ক কোয়াংহুকে ধরতে যায়। তাকে তুলে নিয়ে আসা হয় ইন্টারোগেশন রুমে। পার্ক তাকে খুব কৌশলে জিজ্ঞাসাবাদ করতেছিল। জিজ্ঞাসাবাদ তো তেমন কিছু না, স্বীকার করানোই মূল উদ্দেশ্য তার। কোরিয়ার তৎকালীন পুলিশের অবস্থা তো আমরা পূর্ব থেকেই জানি। সন্দেহ করে কাউকে তুলে এনে জোর জবরদস্তি করে স্বীকার করানোই তাদের একমাত্র উদ্দেশ্য। এরকমই চেষ্টা হচ্ছিল কোয়াংহুর উপর। এরপর সিন শিফট হয় একটি রাস্তার মাঝে। একটি মেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিল। পাশে একটি ছেলেকেও দেখা যায় পিছু পিছু হাঁটতে। এ অবস্থায় সব মেয়েই ভয় পাবে অনেক। সেই মেয়েটিও অনেক ভয় পাচ্ছিল। চারিদিকে এমন উদ্ভুটে খবর, আবার ছেলেটিও পিছে পিছে আসতেছে। মেয়েটি ব্যালেন্স করতে না পেরে রাস্তার পাশেই পড়ে যায়। ছেলেটি তাকে হেল্প করার জন্য নিচে আসে, আর ঘটনাক্রমে পার্কও সেখান দিয়েই যাচ্ছিল। এসব দেখার পর পার্ক ভেবেই নিয়েছিল মেয়েটিকে তুলে নেওয়ার চেষ্টা করতেছে ছেলেটা। নিশ্চয়ই এই ছেলেটারই হাত সব খুনের পিছনে। কোনো কথা না শুনে না বুঝেই তাকে মারতে শুরু করে। ছেলেটি তাকে বারবারই বলার চেষ্টা করতেছিল সে কোনো কিছু করেনি, শুধুমাত্র অ্যাড্রেস জিজ্ঞেস করতেছিল। পার্ক তার কোনো কথা না শুনেই আটক করে তাকে। গাড়িতে নিয়ে যাওয়ার সময় তাদের মাঝে পরিচয় হয়। এই ছেলেটির নাম ইয়ন। সেও পার্কের মতো ডিটেকটিভ, আর এই কেসের তদন্ত করবে সেও। রাস্তার মাঝেই পার্ক গাড়ি থামিয়ে ক্রাইম সিনে আসে। সেখানে রাস্তার মাঝে কোয়াংহুর একটি জুতোর ছাপ তৈরি করে। এসব পার্ক করতেছিল কোয়াংহুকে খুনি প্রমাণ করার জন্য, শুধুমাত্র তার সন্দেহ থেকে। অফিসে সবার সাথে পরিচয় করিয়ে দেয় ইয়নকে। এরপর কোয়াংহুকে ইন্টারোগেশন রুমে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য।
জুতোর ছাপের সেই ছবি এবং কোয়াংহুর বাড়ি থেকে নিয়ে আসা জুতো দেখিয়ে তাকে বলে, দেখো এই দুটির সাথে কতটা মিল। ক্রাইম সিনে পাওয়া জুতোর ছবিটি তোমার জুতোর সাথে হুবহু মিলে যাচ্ছে, সুতরাং এখনও স্বীকার করো অপরাধের পিছনে তোমার হাত। তবুও কোয়াংহু কোনোভাবেই স্বীকার করে না। কোয়াংহুকে ভয় দেখানোর জন্য জঙ্গলে নিয়ে যাওয়া হয়। তাকে দিয়েই গর্ত করানো হচ্ছিল। বলা হচ্ছিল এই গর্ততে তোকে পুঁতিয়ে রাখবো। কোয়াংহুর যেন এসবে কোনো খেয়ালই নেই। সে আরও বেশি মজা পাচ্ছিল। যেহেতু সে ছিল একটু মানসিক প্রতিবন্ধী, সুতরাং এই বিষয়ে তেমন ধারণা রাখে না সে। নিজেকে বারবার ওই ভালো ছেলে দাবি করতেছে। পার্ক তাকে বলে, তোর চেহারা তো বিদঘুটে, তোর এই চেহারা দেখে মেয়েরা তোর থেকে দূরে পালায়। কোয়াংহু এখানে ভুলবশত পার্কে বলে, আমার চেহারা নিয়ে যে মজা করবে আমি সবাইকে মেরে ফেলবো। রেকর্ডিং বের করে রেকর্ডও করা হচ্ছে সব। কোয়াংহু বলেই যাচ্ছে, যে আমাকে নিয়ে মজা করছে তাদের কথা সবগুলো আমার মাথায় আছে, সবাইকে শেষ করব আমি। আর একটু ডিপলি বিষয়টি জানার জন্য পার্ক বলে, ইয়ংসুক তো সবসময় তোকে নিয়ে মজা করত, এজন্য তুই তাকে মেরে ফেলেছিস। কোয়াংহু কিছু না বুঝেই বলতে শুরু করে, ধানের খেতে মেয়েটিকে গলা বেঁধে হত্যা করা হয়েছে। হত্যার আগে তার উপর চালানো হয়েছিল পাশবিক অত্যাচার। তাকে বিবস্ত্রও করা হয়েছিল। অত্যাচারের পর তাকে আবার কাপড় পরানো হয়েছিল। বৃষ্টিও হচ্ছিল, কিন্তু এরপর সে আর কিছু বলে না। ভাবতে থাকে এরপর যেন কি হয়েছিল। জো তাকে লাথি মারে, বারবার জিজ্ঞেস করে, বল এরপর কি হয়েছিল। টর্চার সহ্য করতে না পেরে সে স্বীকার করেই ফেলে এসব সে করেছে। ইউন দূর থেকে সব দেখতেছিল, কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সে বিশ্বাস করে এসব কাজ এই ছেলেটি কখনো করতে পারবে না। অফিসে পার্ক এবং তার সহকর্মীরা ছবি তোলা নিয়ে ব্যস্ত। বেশ হাসি খুশি পোজ দিচ্ছিল। আর তুলবেই না কেন, এত বড় খুনের রহস্য যে উদ্ঘাটন করেছে তারা। কোয়াংহুর স্বীকারোক্তির কারণে পুলিশ তাকে নিয়ে যাচ্ছিল। তখন ইউন একটু এগিয়ে গিয়ে তার হাত দেখে। তার হাত এতটাই দুর্বল ছিল যে সে কোনো ভারী কাজ এই হাত নিয়ে করতে পারত না। মানুষ খুন করা তো দূরের কথা। এরপর তারা কোয়াংহুকে নিয়ে ক্রাইম সিনে যায়। কিভাবে এসব ঘটনা ঘটিয়েছে সে সবকিছু দেখাতে বলে। আর সব ছিল প্ল্যান করা। প্ল্যান মোতাবেকই সব চলতেছিল মিডিয়ার উপস্থিতিতে। এ সময় ইউন সেখানে তার বসকে বলে, এই ছেলে খুনি হতেই পারে না। এর হাত এতটা দুর্বল যে কোনো শক্ত কাজ সে কখনোই করতে পারবে না। আর এই কথাগুলো ইউন প্রথম থেকেই বলতেছিল তার বসকে। বস তো তার কোনো কথাই শোনে না, উল্টো তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। বসের উদ্দেশ্য ছিল মিডিয়ার সামনে বড় হওয়া। কোয়াংহুর বাবাও সেখানে চলে আসে। কোয়াংহু তার বাবাকে দেখে চিৎকার করে বলতে থাকে, বাবা এসব আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। দূর থেকে ডেকে ডেকে তার বাবাও বলতেছিল, আমি জানি তুমি এসব করতে পারো না, তুমি নির্দোষ। এসব নিয়ে সেখানে একটু ঝামেলা তৈরি হয়। ঘটনা জানাজানির পর কোর্ট কোয়াংহুকে মুক্ত করে দেয়। আর তাদের কাছে তো কোনো উপযুক্ত প্রমাণও ছিল না। তদন্ত কমিটিও চেঞ্জ করা হয়। নতুন তদন্ত কমিটি অফিসার নিয়োগ দেওয়া হয়। এই নতুন গোয়েন্দা এখন থেকে পার্কদের বস। পার্ক নতুন অফিসারকে সব বুঝিয়ে দিচ্ছিল এই দুটি জায়গায় দুটি খুন হয়েছে। পার্কের উপস্থাপনের নতুন অফিসার তেমন সন্তুষ্ট নয়। সে নিজে যায় ক্রাইম সিন পরিদর্শন করতে। এখানে বস ভালোভাবে দেখে তাদেরকে জিজ্ঞেস করে দুটি খুনের মাঝে কোনো মিল ছিল কিনা। ইউন বসকে বলে সবারই হাত বাঁধা ছিল এবং সবাই লাল ড্রেস পরেছিল। আরও একটি মিসিং কমপ্লেন আছে, সম্ভবত সেও খুন হয়েছে। সবাই অবাক হয়ে যায়। তখন কমপ্লেনের রিপোর্টগুলো ভালো করে বসকে দেখায়। 2 মাস আগে হারিয়েছে মেয়েটি, তার গায়েও লাল ড্রেস ছিল। সেদিনও বৃষ্টি হয়েছিল। সেই মেয়েটিও একাকী রাস্তা দিয়েই বাড়ি ফিরতেছিল। আমাকে যদি 2 প্লাটুন পুলিশ দেওয়া হয়, আমি সেই মেয়েটির লাশ খুঁজে বের করতে পারবো। ইউনের কথা মতো 2 প্লাটুন পুলিশ দেওয়া হয়। এরপর আমরা দেখি ইউন সেই পুলিশগুলো নিয়ে লাশ খুঁজতেছে। পার্ক এবং জো এখানে বসেই গল্প করতেছে। এসব ব্যাপারে তাদের তেমন ইন্টারেস্ট নাই। হঠাৎই ডাকাডাকির আওয়াজ, অর্থাৎ লাশ খুঁজে পাওয়া গেছে। ফরেন্সিক অফিসার লাশ টেস্ট করার পর বলে এই মেয়েটিকেও অত্যাচার করে হত্যা করা হয়েছে। এখানে 2 ফোঁটা বীর্যও পাওয়া যায়। সেটি অনেক পুরনো হওয়ার কারণে আইডেন্টিফাই করা কষ্ট হয়ে যাবে। এখানেও একটি বিষয় স্পষ্ট, খুনি সকলকে একই কায়দায় খুন করে। খুন করার পর মেয়েদের অন্তর্বাস তাদের মাথায় পরিয়ে দেয়। হাত পা বেঁধে নৃশংস অত্যাচার করার পর তাকে খুন করে। পার্কের টিমের কাছেও কোনো প্রত্যক্ষদর্শী নেই। খুনি এতটাই চালাক ছিল যে কোনো ক্লুই ছেড়ে যাচ্ছিল না ক্রাইম সিনে। এরপর তারা সবাই মিলে একটি রেস্টুরেন্টে যায় খাওয়া দাওয়ার জন্য। এটা ছিল কোয়াংহুর বাবার। বেশ কিছুদিন থেকে কোয়াংহুকে দেখা যাচ্ছে না। ওই ইনসিডেন্টের পর কোয়াংহু একটু লুকিয়ে লুকিয়েই থাকে। এসব কথাবার্তা চলাকালীনের মধ্যে আলমারি থেকে বেরিয়ে আসে কোয়াংহু। মূলত এখানেই বসবাস তার জন্য তো পার্ক একজোড়া জুতা নিয়ে এসেছে। তাদের উদ্দেশ্য ছিল কোয়াংহু থেকে আরও কিছু জানার চেষ্টা। পূর্বের ঘটনার জন্য সরিও বলে। আর যেন তাদের দেখে ভয় না পায় কোয়াংহুর যেন ভয় কাটতেছে না কোনোভাবেই। এসব কথাবার্তায় সে বিরক্ত হয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। এখানে ইউন তার বসকে বলে, আমরা যেমনটি ভাবতেছি এই ছেলেটি তার সম্পূর্ণ বিপরীত। একে সন্দেহ করা মানে আমাদের সময় নষ্ট করা।
ইউনের এরকম কথাবার্তা শুনে পার্ক রেগে যায়। সে বলে, তুমি শিওর থেকে এসেছো, তুমি এখানকার হাওভাও কিছু বুঝবে না, এটা আমাদের কোরিয়া, এখানে খুনিকে ধরতে গেলে খোঁজাখুঁজির কোনো প্রয়োজন নেই, একটু বুদ্ধি খাটালেই সব বোঝা যায়। এরপর তাদের বস তাদের ঝগড়া থামিয়ে বলে, এই খুনি নেক্সট যেদিন বৃষ্টি হবে সেদিন আবারও খুন করবে, এই খুনিকে যে কোনো উপায়ে থামাতেই হবে। আর এরপর যদি তারা দুজন ঝগড়া করে, বস তাদের দুজনকেই মেরে ফেলবে। বসের ঝাড়ি খেয়ে দুজনেই শান্ত হয়। এরপর মুভির সিন শিফট হয় একটি বৃষ্টিময় দিনে। সেদিন বৃষ্টির মধ্যে পার্ক এবং তাদের টিম একটি মেয়েকে লাল জামা পরিয়ে রাস্তায় ছেড়ে দেয়। ইউন দূর থেকে মেয়েটির উপর নজর রাখতেছিল যেন তার কোনো ক্ষতি না হয়। আসলে এটি ছিল খুনিকে ধরার একটি ফাঁদ, কিন্তু তাদের প্ল্যান ফেল করে। বাইরে বৃষ্টি হচ্ছিল। ইউন সেই মেয়েটি সহ পোস্ট কার্ডের রুমে আসে। সেই রাস্তার পাশ দিয়ে দুটি মেয়েও যাচ্ছিল, তাদেরকে ভিতরে ডেকে আনে। স্কুল থেকে ফিরতেছিল তারা, তাদের ছাতাটিও ছেঁড়া। বৃষ্টি না থামা পর্যন্ত তারা যেন এখানে থাকে, আর বৃষ্টি ছেড়ে গেলে তারা তাদেরকে বাড়িতে পৌঁছে দেবে। সেই মেয়ে দুটি তাদের পরিচয় জেনে গার্লস স্কুলের ভুতুরে একটি গল্প শোনায়। স্কুলের পেছনে একটি আউট হাউস আছে, আর সেখানে একটি লোক থাকে। সারাদিন তো সে চুপচাপ থাকে, রাত হলে বেরিয়ে পড়ে শিকার করতে। ইউন এসবে তেমন গুরুত্ব দিচ্ছিল না, ছোট মানুষ, আবল তাবল বকছে হয়তোবা। অপর পাশে একটি মেয়েকে দেখা যায় বাড়ি থেকে বের হয় টর্চ হাতে, একা একা হাঁটতেছিল। মেয়েটি একটু নিশ্চিত ছিল, যেহেতু খুনি লাল জামা পরা মেয়েদেরই খুন করত, তার গায়ে তো লাল জামা ছিল না। একটু সামনের দিকে আগানোর পর শীষ বাজানোর আওয়াজ শুনতে পায়। একটু ভয়ে ভয়ে আবার হাঁটতে শুরু করে। এরপর আবারও শীষ বাজানোর শব্দ। সে ভয় পেয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু শেষ রক্ষা হয়নি তার। খুনি ঠিকই তার সামনে পড়ে যায়। পরের দিন আবারও একটি মেয়ের লাশ পাওয়া গেল জমির ধারে। পার্ক এবং তাদের টিম সেখানে আসে। ক্রাইম সিনের পাশে একটি বড় ফ্যাক্টরি। রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল, কাদামাটিতে ফিঙ্গারপ্রিন্টগুলো মিশে গেছে। কোনো এভিডেন্সই পাওয়া গেল না এখান থেকে। তাদের অফিসের একটি মেয়ে তাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সেটি হচ্ছে যে রাতে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, সেই রাতে রেডিওতে একই গান বাজানো হয়। কোনো একটি ব্যক্তি রেডিওতে সেই গানটি বাজানোর জন্য চিঠি লেখে। তখন ইউন তাকে জিজ্ঞেস করে, কালকে কি সেই গানটি বেজেছিল? মেয়েটি জানায় সে নিজে সেই গানটি গতকাল শুনেছে। এরপর ইউন রেডিও স্টেশনে যায় সেই চিঠি খুঁজতে। চিঠির গায়ে যদি কোনো ফিঙ্গারপ্রিন্ট বা নাম ঠিকানা পাওয়া যায়, কিন্তু চিঠিগুলো তো ফেলে দেওয়া হয়েছে সবগুলো, সুতরাং কোনো কিছুই হাতে লাগলো না। আজ এভিডেন্স ছাড়াই ফিরতে হয় তাদের। পরের দিন যখন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায় পার্ক, সে তাকে বলে এই এলাকায় একটি জ্যোতিষী আছে, আর সে খুনির নাম বলে দিতে পারবে তোমাকে। এটা শোনার পর পার্ক জ্যোতিষীর কাছে যায়। জ্যোতিষী তাকে একটি বিশেষ ধরনের পানি দেয়, যা ক্রাইম সিনের মাটির সাথে মেশালে খুনির চেহারা ভেসে উঠবে। পার্ক জ্যোতিষীর কথা মতো ক্রাইম সিনে যায়। একটি কাগজে মাটি এবং পানি মেশাতে থাকে, আর এটা শুকানোর পর চেহারা ভেসে উঠবে খুনির। এটা শুকানো হচ্ছিল। এটা শুকানোর আগেই লক্ষ্য করে তারা কেউ এখানে আসতেছে। তা দেখে পার্ক এবং তার সহকর্মী একটু লুকিয়ে পড়ে আড়ালে। যে লোকটি এখানে এসেছে সেই লোকটি হলো ইন্সপেক্টর ইউন। ইউন সেখানে সিগারেট খেতে খেতে ভাবতেছিল কেসটি নিয়ে। ইউন একটু পরে আবার লক্ষ্য করে সেখানে আবারও কেউ আসতেছে। খুনিরা খুন করার পর ক্রাইম সিনে আসে বারবার। ইউনও একটি ঝোপের পাশে লুকিয়ে পড়ে। এরপর সেখানে একটি লোক আসে, তার হাতে ছিল একটি ছোট টর্চ। এরপর সে নিজের প্যান্টের মধ্য থেকে একটি মেয়েদের অন্তর্বাস বের করে ক্রাইম সিনে ফেলে বিকৃত মানুষের মতো মাস্টারবেট শুরু করে। এ সময় পার্কের সহকর্মী ভুল করে পাতার উপরে পা দিয়ে ফেলে, এতে একটু শব্দ হয়। শব্দ শুনে লোকটি টর্চ ফেলে সেখান থেকে দৌড়িয়ে পালাতে শুরু করে। তখন পার্ক, জো, ইউন সবাই মিলে লোকটিকে ধাওয়া করা শুরু করে। অনেকক্ষণ ধাওয়া করার পর তারা দেখে লোকটি একটি ফ্যাক্টরিতে ঢুকেছে। এই ফ্যাক্টরির সব ওয়ার্কার একই ড্রেস পরা, সবার মাঝে সেই লোকটি মিশে গেছে। আসলে লোকটি ছিল ফ্যাক্টরির ওয়ার্কার, এসব কর্মীদের মাঝেই একজন। সবাই একই রকম জিনিস পরলেও পার্ক লোকটির প্যান্ট দেখে ঠিকই চিনে ফেলে। এরপর সেই লোকটিকে তুলে আনা হয় ইন্টারোগেশন রুমে। জিজ্ঞাসাবাদের পর জানা যায় তার স্ত্রী অনেক দিন থেকেই অসুস্থ, আর এজন্য সে মাঝে মাঝে এরকম করত। ফ্যাক্টরি থেকে সেই জায়গাটা ছিল অনেক নিরাপদ এবং দূরে, আর এজন্যই সে সেখানে গিয়েছিল। পার্কও ছেড়ে দেওয়ার পাত্র নয়। পার্ক এবং তার সহকর্মী টর্চার করে তাকে স্বীকার করিয়েই নেয় সে সব অপরাধ করেছে। ইউন তখনও বিশ্বাস করে এই লোকটি খুনি হতে পারে না। এখানে বসে ভাবতে ভাবতে সেই স্কুল ছাত্রীটির কথা মনে পড়ে তার। স্কুলের পিছনে যে আউট হাউস আছে সেটির গল্প বলেছে সে। এসব বিষয়ে আরো ভালোভাবে জানতে সেই গার্লস স্কুলে আসে সে। সেই মেয়েটিকেও খুঁজে বের করে। তারপর তাকে জিজ্ঞেস করে এই গল্পটি কার কাছে শুনেছে সে। মেয়েটির কোমরে একটু কেটে গিয়েছিল, সেই মেয়েটির কোমরে সে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। মেয়েটি তাকে বলে গল্পটি তার লোক মুখে শোনা, নির্দিষ্ট কারোর মুখে না। ইউন তদন্ত করতে করতে নিজেই আউট হাউসে যায়। সেখানে ঘুরতে ঘুরতে একজন মহিলা সামনে পড়ে সে। এই মহিলাটি তাকে অনেক বকা দেয়। একটি বাচ্চার মুখের গল্প শুনে এখানে এসেছে সে।
সেই মহিলাটি জানায় তাকে সেও নাকি একটি মহিলাকে দেখেছিল মাঝে মাঝে কান্নাকাটি করতে। এটা শোনার পর ইউন আশেপাশে সেই মহিলাটি খোঁজা শুরু করে। খুঁজতে খুঁজতে সেই মহিলাটিকে একটি পাহাড়ের উপরে খুঁজে পায়। ইউনকে দেখে সেই মহিলাটি অনেক ভয় পায়, ঘরের ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দেয় আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে কেউ দেখে ফেলবে। ইউন বলে, কেউ নেই এখানে, আপনি বাইরে আসতে পারেন। ইউন বুঝতে পারে সে তাকে দেখে ভয় পাচ্ছে, সুতরাং অফিস থেকে একটি সহকর্মীকে নিয়ে আসে তার সাথে কথা বলার জন্য। ইউনের সহকর্মীর নাম ছিল ইউনজুন। ইউনজুন সেই মহিলাটিকে অভয় দিয়ে বলে এসব কথা তাদের মধ্যেই সিক্রেট থাকবে, সুতরাং নির্দ্বিধায় সবকিছু বলতে পারে সে। এরপর সেই মহিলাটি তার সাথে ঘটে যাওয়া ঘটনা বলতে থাকে। মহিলাটি বলে সেদিন খুব অল্প বৃষ্টি হচ্ছিল, খুনি অন্য মেয়েদের সাথে যা যা করেছে তার সাথেও তাই করেছে। ইউনজুন তাকে জিজ্ঞেস করে সে খুনির চেহারা দেখেছে কিনা। মহিলাটি জানায় ইচ্ছা করেই সে চেহারা দেখেনি তার। সে ভেবেছিল যদি সে খুনির চেহারা দেখে তাকেও মেরে ফেলবে। তবে উনি যখন তার মুখ চেপে ধরেছিল সে বুঝতে পেরেছে খুনির হাত বেশ নরম, অনেকটা মেয়ে মানুষের মতো। মহিলাটির স্টেটমেন্ট ইউনজু রেকর্ড করে নেয়। ইউন অফিসে এসে ইন্টারোগেশন রুমে আটকে রাখা সেই লোকটির হাত চেক করে। তার হাত ছিল অনেক শক্ত। এটা দেখে সে বুঝতে পারে সেই লোকটি খুনি না, তাকে ছেড়ে দিতেও বলে। ইউনের এসব কথা শুনে পার্ক রেগে যায়। ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। বসও এসে তাদের ঝগড়া থামাতে পারছিল না। তখন ইউনজুন সেখানে এসে রেডিও চালু করে দেয়। রেডিওতে আবারও খুনির প্রিয় গানটি বাজতেছে। ইউন জানালা খুলে দেখে বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। তারা বুঝতে পারে হয়তোবা আজ খুনি কিছু একটা করবে। ইউন তখন রেডিও স্টেশনে ফোন করে খুনির নাম ঠিকানা জানার জন্য, কিন্তু রেডিও অফিস সেটা দিতে পারে না। এদিকে বস পুলিশের সাহায্য চাইলে তারাও জানিয়ে দেয় পুলিশ ফাঁকা নেই, সবাই অন্য শহরে আন্দোলন থামাতে গেছেন। যদিও তারা শিওর ছিল আজকে কিছু একটা হবে, অনেক চেষ্টার পরও তারা কিছু করতে পারে না। পরের দিন সকালে একটি ডোবার পাশে আরেকটি মেয়ের লাশ পাওয়া যায়। এই মেয়েটিরও হাত পা বাঁধা ছিল আর অত্যাচারের পর একইভাবে হত্যা করা হয়। মেয়েটির নাম আনমিচং, বয়স 28 বছর। খুনের সময় সন্ধ্যা আনুমানিক 7টা থেকে 8টা। মেয়েটির লাশ পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে নিয়ে আসা হয়। ফরেনসিক অফিসার টেস্ট করার পর অবাক হয়ে যায়, কারণ মেয়েটির গোপনাঙ্গের মধ্যে ছিল 9 টুকরো পিস্তল, যা শোনার পর সবাই অবাক হয়ে যায়। পার্ক ইউনকে জিজ্ঞেস করে এরকম হত্যাকাণ্ড এর আগে সে দেখেছে কিনা। এসব তো তার কাছে নতুন, সে কখনো দেখেনি এসব। এরপর ফরেনসিক অফিসার ইউনকে ডেকে বলে রেডিও অফিস থেকে ফোন এসেছে। তারা অনেক খোঁজাখুঁজির পর সেই চিঠিটি পেয়েছে। চিঠিতে থাকা নাম ঠিকানা লিখে নেয় তারা। আর এসব চিঠি যে লিখেছিলেন তার নাম হলো হিয়ংগু। ঠিকানা অনুযায়ী পার্ক এবং ইয়ন হিয়ংগুর বাসায় যায়। হিয়ংগু বাসায় ছিল না, এ সময় সে ফ্যাক্টরিতে কাজ করে। এসব কথা জানায় বাসায় থাকা একটি মহিলা। এরপর পার্ক এবং ইয়ন ফ্যাক্টরিতে যায় হিয়ংগুকে খুঁজতে। এটি সেই ফ্যাক্টরি যার পাশে চতুর্থ খুনটি হয়েছিল। ফ্যাক্টরি থেকে ধরে নিয়ে আসা হয় হিয়ংগুকে। ইন্টারোগেশন রুমে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। যেহেতু তাদের কাছে একটি ক্লু ছিল, তার সূত্র ধরে হিয়ংগুর হাত চেক করে ইয়ন। ইয়ন তার হাত দেখে বুঝে নেয় এটা বেশ নরম, যেমনটা সেই মেয়েটি বলেছিল। ইয়ন জানতে চায় কবে থেকে ফ্যাক্টরিতে কাজ করে সে। হিয়ংগু জানায় সেপ্টেম্বর থেকে। এটি প্রথম খুনের কয়েক মাস আগে, অর্থাৎ হিয়ংগু এ শহরে আসার পর থেকে অপরাধগুলো ঘটতেছে। এরপর পার্ক তাকে জিজ্ঞেস করে তার প্রিয় গানটি যখনই বাজানো হয়েছে তখনই একটি করে খুন হয়েছে। হিয়ংগু জানায় এ ব্যাপারে সে কিছুই জানে না। তখন ইয়ন তাকে বলে তার পছন্দের গান 7টা 8 মিনিটে বাজানো হয়েছে আর অনুষ্ঠান শেষ হয়েছে 8টায়। সে পুরো অনুষ্ঠান শুনেছে কিনা। হিয়ংগু বলে সে পুরো অনুষ্ঠান শুনেছে। তখন পার্ক তাকে জিজ্ঞেস করে শেষ গানটির নাম কি ছিল। ইয়ং জানায় তার মনে নেই। এরকম জবাবে পার্ক রেগে যায়। সে বলে তুমি জানো না, কারণ তুমি সে সময় বাইরে গিয়েছিল খুন করতে। এটা শুনে হিয়ংগু রেগে যায়। সে বলে কিছুই করেনি সে। তখন জো গিয়ে তার গলা চেপে ধরে। এখানে হিয়ংগু বলে এ শহরের বাচ্চারাও জানে তোমরা তদন্তের নামে নিরীহ মানুষদের উঠিয়ে নিয়ে অত্যাচার করো। ইয়ন তাকে আরো বলে শেষ গানটি তো তোমার ভোলার কথা না, কেননা আর যে অনেক সুন্দরভাবে গানটির নামটি বলেছিল। হিয়ংগু আবারও জানায় আমার মনে নেই। ইয়ন তাকে বলে আমি তোমাকে মনে করে দিচ্ছি, গতকাল এই গানটি শোনার পর তোমার মনে অন্যরকম ফিলিংস এসেছিল। এ গান শুনে তুমি সবসময় এ কাজ করো, তুমি তোমার রুমের লাইট অন রেখেই বাইরে চলে যাও, অন্ধকারে ওত পেতে বসে থাকো আর চিন্তা করতে থাকো কাকে মারবে তুমি। কি ঠিক বলেছি না? তুমি ঝোপের পাশে বসে অপেক্ষা করতেছিলে শিকারের জন্য। ইয়নের এরকম কথা শুনে হিয়ংগু প্রচন্ড রেগে যায়। তার রেগে যাওয়া দেখে জো তাকে লাথি মারে। আর এরকম আচরণের জন্য জোকে তার বস ঝাড়ি দেয়। জো যেন আর কখনো ইন্টারোগেশন রুমে না আসে। এরপর আমরা দেখি পার্ক এবং ইয়ন কথা বলতেছিল অফিসে। পার্ক বলতেছিল খুনের কোনো সাক্ষীও নেই, প্রমাণও নেই, কি করব আমরা। ইয়ন বলে কোনো প্রমাণ লাগবে না, শুধু স্বীকারোক্তি দরকার, আর ওকে পিটিয়েই স্বীকারোক্তি নেব। এটা শোনার পর পার্ক তাকে বলে তুমি অনেক পাল্টে গেছো,
ইউনের তখন মনে পড়ে সেই প্রতিবন্ধী ছেলেটি কিভাবে এত ডিটেলসে খুনের ব্যাখ্যা দিতে পারে। তারা বুঝতে পারে কোয়াংহু হয়তো নিজে খুন করেনি, হয়তোবা খুন করতে দেখেছে সে। সেই একমাত্র সাক্ষী হতে পারে তাদের। এরপর পার্ক এবং ইউন কোয়াংহুকে খুঁজতে যায়। কোয়াংহুকে খুঁজতে গেলে দেখে জো সেখানকার লোকদের সাথে মারামারি করতেছে। এই মারামারি দেখে কোয়াংহু ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। পার্ক এবং ইউন তার পিছু নেয়। কোয়াংহুকে বারবার বলতেছিল ভয় পেও না, তোমাকে ধরতে আসিনি আমরা। সে ভয়ে একটি গাছের উপরে ওঠে। পার্ক কোয়াংহুকে জিজ্ঞেস করে খুনিকে সে দেখেছে কিনা। কোয়াংহু তাদেরকে বলে বিদ্যুৎ চমকানোর কারণে সে 3বার খুনির চেহারা দেখেছে, বেশ সুদর্শন ছিল সে। তখন সেই লোকটির একটি ছবি দেখিয়ে বলে দেখো এটাকে চিনতে পারো কিনা। কোয়াংহু কোনো জবাব দেয় না। তখন কোয়াংহুর বাবা কিছু লোকজন নিয়ে সেখানে আসে। কোয়াংহু আবারও ভয়ে পালিয়ে যায় সেখান থেকে। একটি রেল লাইনের উপরে গিয়ে দাঁড়ায়। পার্ক নিচ থেকে বারবার চিৎকার করে সেখান থেকে চলে আসতে, কেননা ট্রেনও আসতেছিল সে সময়। কিন্তু কোয়াংহু ছিল প্রতিবন্ধী, তাই সে বুঝতেও পারে না পার্কের কথা। পার্ক তাকে বাঁচাতে যাবে এমন সময় ট্রেন তার উপর দিয়েই চলে যায়। এরপর আমরা দেখি যথাযথ প্রমাণ না থাকায় ইয়ংহুকে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর ফরেনসিক অফিসার তাদেরকে ফোন করে জানায় তারা লাশের উপর বীর্য পেয়েছে 2-1 ফোঁটা, কিন্তু খুনির সাথে ডিএনএ ম্যাচ করার টেকনোলজি কোরিয়াতে নেই। এটি টেস্ট করতে আমেরিকাতে পাঠাতে হবে, আর এটা বেশ সময় সাপেক্ষের ব্যাপার। টেস্ট রেজাল্ট আসা অবধি 24 ঘন্টা ইয়ংহুর উপর নজর রাখে সবাই। একদিন রাতে ইয়ংহু বাসায় ফিরে না। ইয়নের গাড়িও নষ্ট হয়েছিল, সে কারণে ইয়ংহুর উপর নজর রাখতে পারেনি সে। আর এই সুযোগটাই হয়তো কাজে লাগিয়েছে ইয়ংহু। সেদিন রাতে পার্কের গার্লফ্রেন্ড একা একা বাড়ি ফিরতেছিল। সেখানে একটি স্কুলের মেয়েকেও দেখা যায় একাই রাস্তা দিয়ে ফিরতেছিল। খুনি দুজনের উপরই নজর রাখতেছিল। এরপর খুনি ছোট মেয়েটির মুখ চেপে রাস্তার নিচে নামিয়ে নেয়। হালকা শব্দে পার্কের গার্লফ্রেন্ড পিছন ফিরে তাকায়, কিন্তু কিছুই দেখতে পারে না সে। এরপর আমরা দেখি খুনি মেয়েটিকে হাত পা বেঁধে অন্য জায়গায় সরিয়ে নিচ্ছে। খুনি মেয়েটির স্কুল ব্যাগ থেকে সব জিনিসপত্র বের করে একে একে তার পাশেই রাখে, আর মেয়েটি মায়াভরার দৃষ্টিতে খুনির দিকে তাকিয়ে আছে। এর পরের দিন মেয়েটির লাশ পাওয়া যায় জঙ্গলে। খুনি মেয়েটিকে নৃশংসভাবে কষ্ট দিয়ে হত্যা করেছে। ইউন তার কাছে গেলে সেই মেয়েটির কোমরে সেই ব্যান্ডেজটি দেখতে পায়, যার সাথে ইউন কথা বলতে গিয়েছিল স্কুলে। ইউন তখন প্রচণ্ড রেগে ইয়ংগুকে তুলে নিয়ে মারতে শুরু করে, কারণ গতকাল রাতে পাওয়া যাচ্ছিল না তাকে। গতকালই এই খুন হয়েছে। এরপর বন্দুক বের করে ইয়ংগুকে বলে খুনের দায় স্বীকার করতে, তবু ইয়ংগু কোনো ভয় না পেয়েই স্বীকার করে না। ঠিক তখনই পার্ক সেখানে আসে। সে জানায় আমেরিকা থেকে ডিএনএ টেস্টের রিপোর্ট এসেছে। ইউন রিপোর্ট দেখে বুঝে যায় ইয়ংগু আসল খুনি না, তার ডিএনএর সাথে ম্যাচ করতেছে না তো। ডিএনএ দেখতে দেখতে চোখ দিয়ে পানি বেরোচ্ছিল ইয়নের, কারণ তারা এত কষ্টের পরও আসল খুনিকে ধরতে পারতেছে না। ইউন ভেবেই নিয়েছিল আসল খুনি ইয়ংগু। সে তার বন্দুক আবারও ইয়ংগুর দিকে তুলে ধরে। পার্ক তাকে আবারও থামায়। পার্ক তার মুখ চেপে ধরে রেল লাইনের উপরে দাঁড় করিয়ে বলে আমার চোখের দিকে তাকা, সত্যি বল তুই খুন করেছিস কিনা। ইয়ংগু কোনো কথাই বলে না, চুপ করে থাকে দাঁড়িয়ে। ট্রেনও চলে আসতেছে, তবুও ইয়ংগু স্বীকার করতেছে না। তখন পার্ক তাকে ধাক্কা দিয়ে লাইনের ওপারে সরিয়ে দেয়। সে মেনেই নেয় ইয়ংগু খুনি নয়, কিন্তু ইউন তখনও বিশ্বাস করে ইয়ংগুই আসল অপরাধী। তাই ট্রেন চলে যাওয়ার পর ইয়ংগুকে মারার চেষ্টা করে গুলি করে ইউন, কিন্তু পার্ক তাকে বাধা দেয় আর ইয়ংগু বেঁচে যায়। ইয়ংগু অন্ধকার টানেলের মধ্য দিয়ে একা একা হাঁটতে শুরু করে। পার্ক এবং ইউন দূর থেকে চলে যেতে দেখে তাকে, আর খুনিকে ধরতে না পারার জন্য কেস এখানেই সমাপ্ত হয়। এই ঘটনা 17 বছর পরে 2003 সালে পার্ক একটি কোম্পানির কাজে সেই গ্রামে ফিরে আসে। এখানে এসে পার্ক সেই ড্রেনের পাশে যায় যেখানে 17 বছর আগে প্রথম খুন হয়েছিল। সে নিচু হয়ে তার ভেতরে তাকায়। সেখানে থাকা একটি বাচ্চা তাকে জিজ্ঞেস করে এখানে কোনো সমস্যা আছে কিনা। পার্ক তাকে বলে কোনো সমস্যা নেই। মেয়েটি তার ভেতরে তাকানোর কারণ জিজ্ঞেস করে, আরও বলে এখানে কিছুক্ষণ আগে একটি লোক এই টানেলের মধ্যে এভাবে তাকাচ্ছিল। মেয়েটি তাকেও জিজ্ঞেস করেছিল ড্রেনের মাঝে কিছু আছে কিনা। সেই লোকটি মেয়েটিকে বলেছিল অনেক বছর পূর্বে এখানে একটি কাজ করেছে সে, আর সেটি দেখার জন্য এসেছে সে। এটা শোনার পর পার্ক মেয়েটিকে জিজ্ঞেস করে লোকটি দেখতে কেমন ছিল। মেয়েটি বলে লোকটি দেখতে সাধারণ মানুষের মতোই ছিল, হ্যান্ডসামও ছিল। পার্ক তখন বুঝতে পারে সেই লোকটি ছিল আসল খুনি, যাকে তারা এত বছর খুঁজেছে। পার্ক কী করবে বুঝতে পারে না। 1986 সাল থেকে 2003 সাল পর্যন্ত এই খুনের রহস্য কেউ উদ্ঘাটন করতে পারেনি। 2019 সালে 2রা সেপ্টেম্বর লিচুন জি নামে একজন 50 বছর বয়স্ক লোককে আটক করে পুলিশ। এরপর সেই লোকটি অনেকগুলো খুন এবং সিরিয়াল কিলিংয়ের বর্ণনা দেয়। এরই সাথে 33 বছরের সিরিয়াল খুনের রহস্য উদ্ঘাটন হয়।